পায়ে পাতলে বাঁধিয়ে ঝগড়া দিন রাত করিস হিটমিট ফিট কখন যে মনটা গরম হয়ে যায় ভাঙবো মাথায় তোর ঠিক ঠিক রকবাজ চ্যাংড়া ধপবাজ নোংরা চল তুই দে তো পেতনি হিংসুটে ভূতনি বাদর মুখ চাদর ছেলে দেখলে জলে গা হেঁটু আরে পেঁচি মুখী হেড়ে কুকি চারে ফুটে যা এই গাম্বার চল দূর হাট তখন থেকে বাট বকছিস এই কাট পিস কাছে পেঁচা পাঙ্গা নিয়ে ভুল করছিস এই গাম্বার আরে চল হাট দেড়ে কাট পিস আপনি বড্ড অবুঝ সানভি। টাকার ঘাটতি যদি অ্যাকাউন্টে টাকা দিয়ে পূরণ না হয় তাহলে এগুলো কাজে লাগবে, 1 টাকাও ছাড় দেওয়া হবে না। নূর মেয়ে গার্ডের দিকে তাকিয়ে বলে, মিসেস চৌধুরীকে ছেড়ে দাও, উনি হয়তো কিছু বলতে চায়। আর মন্ত্রী সাহেবের জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো, তার ঘুম ভাঙানোটা এই মুহূর্তে জরুরি। বরকে চুমু খেয়ে ঘুম থেকে তুলতে হয়, পানি মেনে নয়। বিজনেসের পাশাপাশি রোমান্সটাও শিখে নিও নূর, আমার এখনো বাসর করা বাকি। আসমিন চোখ বন্ধ করে বোমা ফেলল ড্রয়িং রুমে। আমজাদ চৌধুরী কেসে উঠল ছেলের কথা শুনে। সে যে একটা নির্লজ্জ ছেলে পয়দা করেছে এখন সে হাড়ে হাড়ে বুঝতে পারছে। নূর কটমট চোখে তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিন আড়মোড়া ভেঙে সেদিকে তাকিয়ে বাঁকা হাসলো। সবার দিকে একবার চোখ বুলিয়ে গম্ভীর গলায় বলল, আজ থেকে রাত 3টা থেকে সকাল আমার কাছে রোমান্স শেখার ক্লাস করবে, সবকিছু হাতে কলমে শিখিয়ে দিব। টানা 1 সপ্তাহ ক্লাস করলে তুমি একেবারে রোমান্টিক হয়ে যাবে, বুঝলে? বাবা মার সামনে এসব বলতে লজ্জা করছে না তোমার? অসভ্য হচ্ছ দিন দিন। লজ্জা করলে বাবা হব কি করে? আমাকে অসভ্য বলার আগে নিজের দিকে তাকাও। তুমি ভালো মানুষ হলে আমি এই পৃথিবীতে আসতাম না। এত কথা না বলে ছেলের বাসর করার ব্যবস্থা করো, নাকি দাদা হতে চাও না জীবনে? আমজাদ চৌধুরী হতভম্ব হয়ে তাকিয়ে রইল ছেলের দিকে। কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে ফোঁস করে বলল, সত্যি করে বলো কামিনী, এটা কার ছেলে? সত্যি বললে ক্ষমা করে দিব, এটা আমার ছেলে হতেই পারে না। কামিনী চৌধুরী স্বামীর দিকে কটমট করে তাকিয়ে রুমে চলে গেল। আসমিন তখনই চলে গেল নিজের রুমে। থমথমে পরিবেশে রেশ কেটে এখন সবাই মুখ টিপে হাসায় ব্যস্ত। সকাল সকাল ফর্মাল ড্রেসে অফিসের জন্য রেডি হয়ে নিচে এসেছে নূর। অফ হোয়াইট কালার লেডিস কোটের সাথে কালো প্যান্ট, চুলগুলো পনিটেল করে বাঁধা। আসমিন সেদিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। আমজাদ চৌধুরী নূরের দিকে তাকিয়ে হাসি মুখে বলে, গুড মর্নিং মা। রাফসান শিকদারের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসতে বসতে নূরও হাসি মুখে আমজাদ চৌধুরীকে গুড মর্নিং জানালো। অফিসের প্রথম দিনের জন্য শুভকামনা, অনেক অনেক এগিয়ে যাও মা, আমি আছি তোমার সাথে। নূর প্লেটে পরোটা নিতে নিতে কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে বাঁকা হাসলো। আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে রসিকতার স্বরে বলে, ধন্যবাদ আঙ্কেল, তবে এই মুহূর্তে দোয়া মিসেস চৌধুরীর বেশি প্রয়োজন। আপনি বরং তাকে একটু দোয়া করে দিন, বলা তো যায় না আর কখনো এভাবে রাজকীয় ক্ষমতা নিয়ে আপনাদের সামনে বসে থাকতে পারে কিনা। আমজাদ চৌধুরী মলিন চোখে তাকালো নূরের দিকে। আসমিন এক মনে খেয়ে যাচ্ছে, তার এদিকে কোনো ধ্যান নেই। আজ তার অনেক কাজ, দলীয় কিছু কর্মসূচি আছে। আজ মন্ত্রী পরিষদে আজ সারাদিন থাকতে হবে, তবে তার আগে বাসার গুরুত্বপূর্ণ কাজটা শেষ করতে হবে। নূর খাওয়ার মাঝে লারা এসে হাজির হলো নূর মঞ্জিলে। আসমিনের পাশে চেয়ারে বসে আসমিনের দিকে অসহায় চোখে তাকালো, নেকা কান্না করে বলল, বিয়ের ডেটটা কবে ফিক্সড করবে আসমিন? হঠাৎ করে বিয়ে ভেঙে যাওয়ায় আমাদের অনেক হিউমিলিটেড হতে হচ্ছে। পাপা সোসাইটিতে মুখ দেখাতে পারছে না। প্লিজ আমার সাথে এমন করো না, সবাই জানে আমি তোমার বউ হব। এভাবে বিয়েটা ভেঙে দিলে আমার বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। আমি তোমাকে অনেক ভালোবাসি আসমিন। আসমিন নির্লিপ্ত চোখে লারার দিকে তাকিয়ে আবার খাবার খাওয়ায় মনোযোগ দিল। আসমিনের এমন গা ছাড়া ভাব দেখে মনে মনে রাগে ফুঁসে উঠল লারা, কিন্তু চেহারায় তা প্রকাশ করলো না। মনে মনেই বলল, একবার শুধু বিয়েটা হয়ে যাক, তোমাকে আর তোমার পুরো পরিবারকে আমি লারা আমার পাঁচাটা গোলাম যদি না করে রেখেছি, তাহলে আমার নামও লারা নয়। নূর ভ্রু কুঁচকে সেদিকে তাকালো। লারা নূরের দিকে তাকিয়ে আসমিনের আরেকটু কাছাকাছি গিয়ে বসলো। আসমিন লারার দিকে না তাকিয়ে গম্ভীর গলায় বলে, কোলে বসতে চাও? আমজাদ চৌধুরী চোখ বড় বড় করে তাকালো আসমিনের দিকে। নূর সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজের কফিতে মনোযোগ দিল।
লারা আশ্বিনের দিকে লাজুক চোখে তাকিয়ে মিনমিনিয়ে বলে, সবার সামনে বেডরুমে গেলে ভালো হতো না? দরকার নেই, তুমি এখানেই উঠতে পারো। লারা এবার একটু শরম পায়, তারপরে বলে, ওকে। আশ্বিন টেবিল থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা পালোয়ান সাইজের লোকটির দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, বাহাদুর, লারাকে কোলে নাও। আজ সারাদিন সে তোমার কোলেই থাকবে। আজ আর তোমার কোনো কাজ নেই। আশ্বিনের শান্ত গলা শুনে বাহাদুর নামের লোকটা ভয়ার্ত চোখে আশ্বিনের দিকে তাকালো। আশ্বিনের এই শান্ত গলা যে কতটা ভয়ঙ্কর তা সে হাড়ে হাড়ে জানে। তাই কাল বিলম্ব না করে দ্রুত পায়ে এসে শক্ত হাতে লারাকে কাঁধে তুলে নিল। লারার মনে হচ্ছে কেউ লোহা দিয়ে তাকে চেপে ধরেছে। চোখের পলকে কি হয়ে গেল বোঝার আগেই বাহাদুর নামের কালো পালোয়ান সাইজের লোকটা তাকে কোলে নিয়ে একটা চেয়ারে বসে পড়লো। কামিনী চৌধুরী সেদিকের থেকে চোখ সরিয়ে নিল। আমজাদ চৌধুরী একটু শব্দ করে হেসে ফেলে। সানভি আর অমি এতক্ষণ সবকিছু নীরব চোখে দেখলেও এবার দুজনে মুখ টিপে হাসতে শুরু করেছে। নূর অমির দিকে তাকিয়ে লালার বসা চেয়ারটা দেখিয়ে শক্ত গলায় বলে, এটা এক্ষুনি বাইরে ফেলে দেওয়ার ব্যবস্থা করো অমি। কামিনী চৌধুরী তাচ্ছিল্যের সুরে বলে, চেয়ার ফেলে কি লাভ? তোমার বরকেও ও অনেকবার ছুঁয়েছে, এখন তো তার সাথে বাসর করতে চাইছো। আমি ফেলেছি বলেই সে ছুঁতে পেরেছে, না হলে কার সাধ্যি নূরের জিনিসের দিকে হাত বাড়ানোর? নূরের টেস্ট এতটাও খারাপ না মিসেস চৌধুরী। আশ্বিন তীক্ষ্ণ চোখে নূরের দিকে তাকিয়ে কফিতে শেষ চুমুক দিল। নূর দাঁড়িয়েছে অফিসে যাওয়ার জন্য। তাড়াতাড়ি অফিসে আসবেন মিসেস চৌধুরী, আই হেট লেট। আশ্বিন নিজের চেয়ার ছেড়ে নূরের মুখোমুখি দাঁড়ালো। শুভ্র পাঞ্জাবির হাতা সামান্য গুটিয়ে ঘাড় হালকা কাত করে নূরের দিকে বাঁকা হেসে তাকালো। নূর ভ্রু কুঁচকে তার দিকেই তাকিয়ে হাতা গোটানো শেষ হতেই হুট করে আশ্বিন নূরকে কোলে তুলে নিল। নূর চোখ বড় বড় করে তাকিয়ে রইল আশ্বিনের দিকে। আশ্বিন ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে চলে যাচ্ছে নিজের রুমে। আমজাদ চৌধুরী মুখ কুঁচকে তাকিয়ে রইল ছেলের যাওয়ার দিকে। সানভি আর অমি সেদিকে পাত্তা না দিয়ে বসে গেল ব্রেকফাস্ট করতে। আজ তাদের যেতে লেট হবে, তারা বুঝে গেছে। ওকে এইভাবে কোথায় নিয়ে গেল তোমার স্যার? আমজাদ চৌধুরীর প্রশ্নে থতমত খেয়ে গেল সানভি। ও কিভাবে জানবে কোথায় নিয়ে গেল? তবুও সন্দিহান কণ্ঠে বলে, কাল রাতের ক্লাসটা মনে হয় এখন করাবে। রাতে তো ম্যাম যায়নি স্যারের রুমে। আমজাদ চৌধুরী পটপট করে তাকালো। চুপ করো বেয়াদব ছেলে, যেমন স্যার তার তেমন পিয়ে, সবকটা অসভ্য হচ্ছে দিন দিন। সানভি কাঁদো কাঁদো চোখে তাকিয়ে পরোটা খাওয়ায় মনোযোগ দিল। অমি মনে মনে হেসে লুটোপুটি খাচ্ছে। কামিনী চৌধুরী গটগট করে বেরিয়ে গেল বাসা থেকে। লারার বাবার সাথে কথা বলতে হবে। এত বছরের সাজানো প্ল্যান কিছুতেই এই 2 দিনের মেয়ের জন্য সে নষ্ট হতে দেবে না। অমি কাউকে মেসেজ করে আবারও খাওয়ায় ধ্যান দিল। এদিকে আশ্বিন নূরকে নিজের রুমে নামিয়ে সাথে সাথে দরজা লক করে দিয়েছে। এখন এই দরজা আশ্বিনের ইচ্ছা ছাড়া আর খুলবে না। খুলতে হলে পাসওয়ার্ড লাগবে। নূর সেদিকে আগুন চোখে তাকালো। আশ্বিন সেদিকে পাত্তা না দিয়ে নূরকে শক্ত করে নিচের সাথে চেপে ধরে। এক হাতে কোমর পেঁচিয়ে ধরে হালকা উঁচু করে নিজের মুখ বরাবর করলো নূরকে। নূরের পা ফ্লোর থেকে 3 ইঞ্চি উপরে। ছাড়ুন আমাকে। নূরের শান্ত গলায় ছাড়ুন বলায় ঠোঁট বাঁকিয়ে হাসলো আশ্বিন। নূরের ঠোঁটে ঠিক বাঁ পাশে গাঢ় চুমু খেয়ে ফিসফিস করে বলল, রাতে আসতে বলেছিলাম, আসনি কেন? ছাত্রী হিসেবে তুমি ফাঁকিবাজ হতেই পারো, কিন্তু স্যার হিসেবে আমি মোটেও ফাঁকিবাজ নই। তুমি ফাঁকি দিবে আর আমি তোমাকে যেখানে পাবো সেখানে ক্লাস করাবো। হোক সেটা রাস্তা, ড্রয়িং রুম, অফিস বা বেডরুম। এখন তোমার ইচ্ছা, তুমি কোথায় ক্লাস করতে চাও। আশ্বিনের কথা শুনে বাঁকা হাসলো নূর। আশ্বিনের চোখের দিকে তাকিয়ে সেও ফিসফিস করে বলল, অনেক বড় টিচার হয়ে গেছেন মনে হচ্ছে। তা কয়জনের সাথে ইন্টিমেট হয়ে এই অভিজ্ঞতা অর্জন করেছেন? প্রোটেকশন নিয়েছিলেন তো? দেখা গেল HIV পজিটিভ হয়ে বসে আছে। আমি আবার নিজেকে নিয়ে খুব প্রোটেক্টিভ। আগে মেডিকেল চেক আপ করে আসুন মন্ত্রী সাহেব, ক্লাসের কথা না হয় আমরা পরে ভাববো। আশ্বিন শান্ত চোখে তাকালো নূরের দিকে। মলিন হেসে ক্লান্ত গলায় বলল, সেটা তো তুমি 4 বছর আগেই দেখে নিয়েছো নূর। আমার চরিত্র সম্পর্কে সার্টিফিকেট তো সেদিনই দেওয়া শেষ। তবে আজ এত প্রশ্ন কেন? স্ত্রী হিসেবে আমার অর্ধাঙ্গিনী তুমি। আমার সবকিছুর অর্ধেকই তোমার হক।
হোক সেটা HIV পজিটিভ। নূরের ঠোঁটে কয়েক মিনিটের লম্বা চুমু খেয়ে গলায় মুখ গুজে দিল আসমিন। নূর চোখ বন্ধ করে শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে আছে। চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে আসমিনের কপালে পড়ল। আসমিন নূরের গলায় ছোট ছোট চুমু দিয়ে সেদিন নূর আসমিনের যেখানে কামড় দিয়েছিল ঠিক সেই জায়গায় আসমিনও দাঁত বসিয়ে দিল। নূর হালকা আর্তনাদ করে উঠলেও সাথে সাথে ছাড়ল না আসমিন। কয়েক সেকেন্ড দাঁত দিয়ে কামড়ে ধরে রেখে আস্তে করে ছেড়ে দিল। নূরকে নিচে নামিয়ে কামড়ের স্থানে আলতো করে চুমু দিয়ে মন্থর গলায় বলল, উইশ ইউ ভেরি গুড লাক ফর ইউর ফার্স্ট ডে ইন অফিস। অফিসে নূরের 30 জনের টিম সহ নূরকে প্রবেশ করতে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। বিশাল বিল্ডিং এর 8 তলায় রাফসান শিকদারের অফিস। প্রতি তলায় তাদের ভিন্ন ভিন্ন কোম্পানির অফিস থাকলেও 8 তলায় হেড অফিস। সব কোম্পানি এখান থেকে পরিচালনা করা হয়। নূর সবার দিকে এক পলক তাকিয়ে কনফারেন্স রুমে চলে গেল। অমি ও বাকি 30 জন নূরের সাথে কনফারেন্স রুমে গিয়ে নিজেদের জায়গা দখল করে বসলো। নূর রাফসান শিকদারের চেয়ারের সামনে গিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। পাথরের চোখ ফেটে অশ্রু আজ বেরিয়ে আসতে চাইছে। চোখ বন্ধ করে নিজেকে সামনে ফেলল নূর। এখনো অনেক পথ বাকি। এভাবে ভেঙে পড়লে পরে দুর্গম পথ পাড়ি দেওয়া কঠিন হয়ে যাবে। নূর নিজের বাবার চেয়ারে বসে অমিকে উদ্দেশ্য করে বলে, সব ফ্লোরে প্রজেক্টর সেট করে দাও অমি। কামিনী চৌধুরীকে আগামী 7 মিনিটের মধ্যে অফিসে হাজির হতে বলো। সাথে এটাও বলে দাও, যদি সে সময় মতো এখানে উপস্থিত হতে না পারে তাহলে পরবর্তীতে আমার সিদ্ধান্তই হবে শেষ সিদ্ধান্ত। তার কোনো এক্সপ্লেনেশন গ্রহণযোগ্য হবে না। অমি ইয়েস ম্যাম বলে দ্রুত নিজের কাজ কমপ্লিট করতে চলে গেল। নূর রাফসান শিকদারের চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে রইল। রাফসান শিকদার খুন হওয়ার পর এই চেয়ারে এখন পর্যন্ত আর কেউ বসেনি, এমনকি আসমিনও না। নূরের মনে হচ্ছে চেয়ারে নয়, বাবার কোলে চড়ে বসেছে সে। বাবার আদরে হাত তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মনে হচ্ছে বাবার গায়ের গন্ধ এখনো এই চেয়ারে লেগে আছে। নূরের চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। নূর সন্তর্পণে তা মুছে নিল কেউ দেখার আগে। এদিকে আসমিন গাড়িতে বসেই নূরকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। সেও আজ অফিসে যাচ্ছে, মিটিং এ থাকতে হবে তাকে। কোনো প্রস্তুতি ছাড়াই বাঘিনীর সামনে যাচ্ছে সে। দেখা যাক তার তেজিনী কিভাবে তাকে কুপকাত করে। নূর সোজা হয়ে বসে চারিদিকে চোখ বুলিয়ে নিল। তার টিম মেম্বার নিজেদের কাজ গুছিয়ে নিচ্ছে। এখানকার সবাই আমজাদ চৌধুরীর অনাথ আশ্রমে বড় হয়েছে। ছোটবেলা থেকে নূরের তাদের সাথে সখ্যতা। কামিনী চৌধুরীর তিক্ত কথা থেকে বাঁচাতে আমজাদ চৌধুরী নূরকে প্রতিদিন বিকেলে অনাথ আশ্রমে নিয়ে যেত। ছোট বলে সবাই নূরকে স্নেহ করত। নূরও খুব সহজে মিশে গেছে তাদের সাথে। 4 বছর আগে নূর দেশ ছাড়ার আগে কৌশলে এই 30 জনের টিমকে তাদের কোম্পানির বিভিন্ন ব্রাঞ্চে উচ্চ পদে জয়েন করিয়ে দিয়ে যায়। এটা অবশ্য আমজাদ চৌধুরীর বুদ্ধি ছিল। তিনি এই টিম মেম্বারদের নূরের জন্য তৈরি করে দিয়েছে। এরা প্রত্যেকে নূরের কথায় নিজেদের জীবন দিয়ে দিবে বিনা প্রশ্নে। নূর তাদের থেকে চোখ সরিয়ে কনফারেন্স রুমের বাঁ পাশের বিশাল থাই গ্লাসের সামনে গিয়ে দাঁড়ালো। পকেটে 2 হাত গুজে চোখ মুখ শক্ত করে বিড়বিড় করে বলল, তোমার খুনের বদলা আমি নিব আব্বু। তোমার নূর কখনোই নরম মনের মেয়ে ছিল না। শুধু শান্তিতে জীবন কাটানোর জন্য সব চুপচাপ মেনে নিতাম। আমার নীরবতা আমার দুর্বলতা ছিল না, কিন্তু তারা সেটাকে আমার অস্তিত্ব ভেবে জীবনের চরম ভুল করে বসলো। যে রাফসান শিকদারের মেয়ে তেহজিব নূর শিকদার, যার নামে পুরো শহর কাঁপত, তার মেয়ে এত নরম মনের হবে এটা যারা ভাবে তারা এখনো বোকার স্বর্গে বাস করছে। প্রত্যেকটাকে গর্ত থেকে টেনে বের করে তাদের বুক থেকে কলিজা বের করে আনবো আমি। আমি মেয়ে বলে আমি দুর্বল নই আব্বু। নির্মমতা আমার রক্তে মিশে আছে। আমার ভালোবাসা থেকে আমার হিংস্রতা তীব্র। একটাকেও বাঁচিয়ে রাখবো না। সব কয়টাকে পিঁপড়ার মতো পিষে মারবো আমি। নূরের রক্তলাল টলমলে চোখের দিকে তাকিয়ে আসমিন ঠোঁট কামড়ে হাসলো। এদিকে নূরের এই রূপ দেখে পাশে বসে থাকা সানভীর ঘাম ছুটে গেছে। কাপা কাপা হাতে টিস্যু দিয়ে ঘাম মুছে আসমিনের দিকে ভরাতে চোখে তাকালো। আসমিন সানভীর অবস্থা বুঝতে পেরে শব্দ করে হেসে ফেলে। এবার সানভি চোখ বড় বড় করে তাকালো আসমিনের দিকে। 4 বছরে এই প্রথমবার আসমিনকে এইভাবে হাসতে দেখছে সে। যার হাসি এত সুন্দর সেই মানুষটা একদমই হাসে না, আর যখন হাসে তখন তার সেই পাকা হাসিতে সামনের মানুষটার কাপড় নষ্ট হয়ে যায় ভয়ে।
সানভীর নিজেরও কয়েকবার হতে হতে বেঁচেছে। আমি আবারও প্রেমে পড়ছি শান। ফোনে চোখ রেখে মুস্কি হেসে বলে আশমিন। সানভীর কনফিউজড হয়ে গেল তার কি রিয়াকশন দেওয়া উচিত এটা ভেবে। তার এখন নূরের তেজি রূপ দেখে ভয় লাগছে, আবার আশমিনের প্রাণবন্ত হাসি দেখে খুশিও লাগছে। আশমিনের প্রেমে পড়ার বিষয়টা নিয়ে চিন্তিতও হচ্ছে। নূরের যা রূপ দেখা যাচ্ছে, প্রেমে পড়ার কথা জানলে না জানি কোথায় কোথায় আগুন লাগিয়ে নিজের হাত ছেঁকতে বসে যায়। পরে দেখা গেল টক্কর দেওয়ার আশমিন নিজে খুঁজে খুঁজে তার প্রেমে পাগল কয়েকটাকে ধরে এনে আগুনে নিক্ষেপ করলো। বিশ্বাস নেই, এই কলিযুগে কাউকেই বিশ্বাস করা যায় না। সানভি ডিপ্রেশনে চলে গেল টেনশনে। অফিসে মিটিং শুরু হওয়ার 10 সেকেন্ড আগে আশমিন নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে এসে বসে পড়লো। কামিনী চৌধুরী এসে পৌঁছালো ঠিক 3 মিনিট পরে, তাই তাকে আর ভেতরে ঢুকতে দেওয়া হলো না। কনফারেন্স রুমের বাইরে বিশাল এলইডি স্ক্রিনে নূরের বক্তব্য শুনতে লাগলো সে। আমি রাফসান শিকদারের একমাত্র মেয়ে তেহজিব নূর শিকদার আজ থেকে কোম্পানি হ্যান্ড ওভার করে নিচ্ছি। আজ থেকে আশমিন জাহিন চৌধুরী বা কামিনী চৌধুরী কেউই কোম্পানির দায়িত্বে থাকবে না। সমস্ত কোম্পানি আমি পরিচালনা করব। আপনারা যারা এখানে কর্মরত আছেন তারা আগামী 1 মাসে বিগত 4 বছরের সমস্ত হিসাব আমার টিমকে বুঝিয়ে দিবেন। আর অবশ্যই নিজেদের জন্য অন্য জায়গায় চাকরির ব্যবস্থা করবেন। কয়েকজনের চাকরির ব্যবস্থা আমি করে দিব। বাকি যারা বাদ পড়েছেন তারা ঝামেলা করতে চাইলে সরাসরি কোর্টে দেখা হবে। আমার কাছে উপযুক্ত রিজন আছে আপনাদের চাকরি থেকে অব্যবহিত দেওয়ার। আশা করি সবাই আমার কথা বুঝতে পেরেছেন। কাজের কোনো রকম গাফিলতি আমি বরদাস্ত করব না, তাই বি কেয়ারফুল। কামিনী চৌধুরী রাগে ফুঁসছে। একেও এর বাবার মতোই মরতে হবে, খুব বার বেড়েছে। নূরের দিকে তাকিয়ে ফোঁস করতে করতে মনে মনে বলল, আমিও শিকদার বংশের মেয়ে নূর, তোর আগে জন্ম আমার, আমিও এর শেষ দেখে ছাড়বো। তোর অবস্থা রাস্তার কুকুরের মতো না করে আমি কামিনী চৌধুরী স্বস্তির নিঃশ্বাস নিব না। আশমিন তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে কামিনী চৌধুরীর দিকে। সে যে আবার কোনো খিচুড়ি পাকাচ্ছে তার চেহারায় স্পষ্ট। আশমিন পাশের চেয়ারে বিমর্ষ মুখে বসে থাকা আমজাদ চৌধুরীর দিকে তাকালো। সেও কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে। আশমিন তার বাবার হাতে হাত রেখে গম্ভীর গলায় বলে, সামনে আমাদের খুব কঠিন সময় আসছে আব্বু। শিকদারদের 2 রমণীর যুদ্ধে কে পরাজিত হয় বলা যায় না। একজনের বিনাশ নিশ্চিত। আমি আমার বউয়ের পাশে আছি, তাই তার কোনো ভয় নেই। মিনিস্টার আশমিন জাইনের বউকে সে কিভাবে প্রোটেক্ট করবে বুঝতেই তো পারছো। কিন্তু তোমার কি হবে? তোমার উচিত অন্য অপশন হাতে রাখা। আমার জানাশোনা অনেক মেয়ে আছে, দেখবো নাকি আব্বু? আমজাদ চৌধুরী বজ্রহত চোখে তাকালো আশমিনের দিকে। সে এখন সিরিয়াস মুখে নূরের দিকে তাকিয়ে। আমজাদ চৌধুরীর বুকের ব্যথাটা আবার বাড়তে শুরু করেছে। আশমিন নূরের কেবিনে আয়েশ করে পায়ের ওপর পা তুলে বসে আছে। শুভ্র পাঞ্জাবি পায়জামায় অসাধারণ লাগছে তাকে। চোখে মুখে একটা নেতা নেতা ভাব আছে। নূর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিন কফি খাচ্ছে আর একটু পরপর নূরের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিচ্ছে। নূর বিরক্তিতে মুখ কুঁচকে ফেলল। কোনো ইম্পর্টেন্ট কথা না থাকলে আপনি আসতে পারেন, আমি এখন বিজি আছি। আমিও বিজি বউ। আশমিনের গম্ভীর গলায় ফালতু কথা শুনে কপালে ভাঁজ পড়ল নূরের। মনে মনে পেপার ওয়েট ছুঁড়ে মাথা ফাটাতে ইচ্ছে হলেও মুখে কিছু বলল না। আশমিনকে সম্পূর্ণ উপেক্ষা করে নিজের কাজে ব্যস্ত হলো সে। এদিকে সানভি কেবিনের বাইরে পায়চারি করে যাচ্ছে অনবরত। আগামী 20 মিনিট পর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মিটিং আছে। এখন বের হলেও আধা ঘন্টা লেটে পৌঁছাবে তারা। কিন্তু আশমিনের কোনো হেলদোল নেই। সে বউয়ের কেবিনে ঢুকে ঘাপটি মেরে বসে আছে। সানভি কিছুক্ষণ নিজের চুল টানাটানি করে নূরের কেবিনে নক করলো। মে আই কাম ইন ম্যাম? ইউ আর নট। আশমিনের কাটকাট উত্তরে সানভির চিন্তায় জর্জরিত মুখটা ভোতা হয়ে গেল। মুখ কালো করে দরজায় ইঁদুরের মতো মাথা ঢুকিয়ে মিনমিন করে বলল, আপনার মিটিং আছে স্যার, আমরা অলরেডি লেট হয়ে গেছি। নূর সেদিকে পাত্তা না দিয়ে এক মনে ল্যাপটপে কাজ করে যাচ্ছে, যেন কেবিনে সে ছাড়া আর কেউ নেই। আশমিন সেদিকে তাকিয়ে বাঁকা হাসলো। সানভির গুরুত্বপূর্ণ কথা হাওয়ায় উড়িয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, বুঝলে শান, কোম্পানিতে তো আমার আর কোনো কাজ নেই, তাই ওসব মিটিং সিটিং বাদ দাও। 5 বছর হচ্ছে বিয়ে করেছি, এখনো বাসর করতে পারলাম না। জনগণ এটা মেনে নিবে না, বলবে যে মন্ত্রী 5 বছরের বউয়ের সাথে বাসর করতে পারে না, সেই মন্ত্রী আর আমাদের কি উন্নয়ন করবে। আমি এটা কিছুতেই মেনে নিব না।
আজকেই বাসরের ব্যবস্থা করো। আমি বাসর না করে আর কোনো কাজ করব না। বেলি ফুল দিয়ে আমার রুমটা সাজিয়ে ফেলো। নূর আর সানভি হা করে তাকিয়ে আছে আসমিনের দিকে। সানভির অর্ধেক মাথা আর বাইরে নেওয়া হলো না, ভয়ার্ত চোখে নূরের দিকে তাকালো। নূর নিজের হতভম্বতা কাটিয়ে চেয়ারে হেলান দিয়ে বসলো। একটা লোক কতটা নির্লজ্জ হতে পারে তা আসমিনকে না দেখলে সে বুঝতেই পারতো না। নেতারা যে নির্লজ্জ হয় তার জলজান্ত প্রমাণ আসমিন নিজে। আসমিন শয়তানি চোখে তাকিয়ে আছে নূরের দিকে। এখন আসমিনের একমাত্র কাজ হচ্ছে নূরকে ভড়কে দেওয়া, যা এই মুহূর্তে খুব বেশি জরুরি। আসমিনের চিন্তাকে এক সাগর পানিতে ছুঁড়ে ফেলে নির্লিপ্ত গলায় নূর বলে, দাঁড়িয়ে কি দেখছো সানভি? তোমার স্যারের আদেশ পালন করো। সানভির চোখ রসগোল্লার আকার ধারণ করেছে। আসমিন নিজেও কিছুটা চমকে গেল, তা প্রকাশ করলো না। সানভিকে ইশারা করতে সানভি যন্ত্রের মতো মাথা নাড়িয়ে চলে গেল। নূর এখনো হেলান দিয়ে আসমিনের দিকে তাকিয়ে। এতদিনের অপেক্ষা তাহলে শেষ হবে আমার বউ, আপনার কি তাই মনে হয়? আসমিন বাঁকা হেসে টেবিলে 2 হাত রেখে নূরের দিকে হালকা ঝুঁকে বলে, স্বপ্ন বাস্তব করা আসমিন জাইন চৌধুরীর এক প্রকার নেশা, আর তা যদি হয় নিজের বউকে ভালোবাসার, তাহলে তো কথাই নেই। তো বাসর করা আপনার নেশা বুঝি? একসাথে 2 বাচ্চার বাবা হওয়ার নেশা চেপেছে। বউ পালিয়ে না গেলে এতদিনে তো 2 বাচ্চার বাপ হয়ে যেতাম। তাই চিন্তা করেছি আল্লাহ চাইলে একসাথে 2 বাচ্চার বাবা হয়ে যাব। নূর বাঁকা হাসলো, ব্যঙ্গাত্মক গলায় বলল, বউকে নিজের কাছে রাখতে পারেন না? কেমন বড় আপনি! যে নিজের বউয়ের সম্মান রক্ষা করতে পারে না, সে দেশের জনগণকে কিভাবে রক্ষা করবে বলুন তো মন্ত্রী সাহেব? আর কার সাথে বাসর বাচ্চা জন্ম দেওয়ার চিন্তা করছেন বলুন তো? যে কিনা নিজের ক্যারিয়ারের জন্য বাবার মৃত্যুকেও পরোয়া করেনি, তার সাথে? হাসালেন মন্ত্রী সাহেব, আপনার তো ভয় পাওয়ার কথা। দেখা গেল নিজের ক্যারিয়ারের জন্য আপনি আর আপনার বাচ্চা ফেলেই চলে গেল, তখন কি হবে বলুন? নূরের তীক্ষ্ণ খোঁচাটা একেবারে ঠিক জায়গায় গিয়ে লেগেছে। চোখ মুখ শক্ত করে ফেলেছে আসমিন। রক্তিম চোখে নূরের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, সব সময় তাকে যে ছাড় দেওয়া হবে তা ভাবার কারণ কি মিসেস আসমিন? আসমিনের মুখে মিসেস আসমিন শুনে চমকে উঠল নূর। আসমিনের চোখের দিকে তাকিয়ে হালকা ভড়কে গেলেও নিজেকে সামলে নিল। আসমিন চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো। জোরে জোরে নিঃশ্বাস ফেলে নূরের দিকে শান্ত চোখে তাকালো, অনেকটা উদাস গলায় বলল, আমি যা জানি তা তুমি জানো না নূর। যাই করো না কেন ভেবে চিন্তে করবে। আমি চাই না তুমি কখনো আমার সামনে দাঁড়িয়ে লজ্জিত বোধ করো। নূর অবাক চোখে তাকিয়ে রইল আসমিনের দিকে। আসমিনের গলাটা খুব অন্যরকম শোনালো। কি এমন কথা আছে যেটা সে জানে না? চিন্তায় কপালে ভাঁজ পড়ল নূরের। আসমিন নিজের চেয়ার থেকে উঠে এসে নূরের সামনে দাঁড়ালো। হালকা ঝুঁকে নূরের কপালে চুমু খেয়ে ফিসফিস করে বলল, বি রেডি ফর টুনাইট। কথা শেষ হতেই বাঁকা হেসে বেরিয়ে গেল কেবিন থেকে। নূর দাঁতে দাঁত চাপলো, হিসিয়ে বলল, আপনিও রেডি থাকবেন মন্ত্রী সাহেব। কামিনী চৌধুরী নিজের কেবিনে এদিক সেদিক পায়চারি করছে। 350 কোটি টাকার হিসেবে গোলমাল। এই টাকা সে নিজে সরিয়েছে। কানাডায় নিজের জন্য বাড়ি করেছে 2টো। বাকি টাকা নিজের বেপরোয়া জীবনযাপনে খরচ করেছে। তার ধারণা মতে আসমিন বা আমজাদ চৌধুরী কেউই জানে না এই সম্পর্কে। কিন্তু আসমিন আগাগোড়া সবটাই জানে। সে শুধু চুপ করে আছে নূরের জন্য। তার কথা হচ্ছে, যার সম্পদ সে নিজেই সবকিছু বুঝে নিবে। নিজের খাবার অন্যের পেট থেকে কিভাবে গলায় পাড়া দিয়ে বের করতে হয় তা নূর খুব ভালো করে জানে। এখন শুধু দেখার অপেক্ষা কখন কিভাবে গলায় নিজের পা চেপে ধরে নূর। কামিনী চৌধুরী পাগলের মতো কয়েক জায়গায় কল করলো। আশানুরূপ কোনো ফল না পেয়ে ফোন ছুঁড়ে মারলো দেয়ালে। হৃদয়িত জ্ঞান হারিয়ে নিজের চুল টানতে শুরু করেছে। ল্যাপটপের স্ক্রিনে কামিনী চৌধুরীর বেহাল দশা দেখে উচ্চস্বরে হেসে উঠল নূর। বাসায় গিয়ে আবার বউ সাজতে হবে, আসমিন জাইন চৌধুরীর বউ। আসমিন নূরের অফিস থেকে বেরিয়ে মন্ত্রণালয়ে চলে গিয়েছিল। মিটিং সে নিজেই 2 ঘন্টা পিছিয়ে দিয়েছিল। সারাদিন নিজের অফিসে ব্যস্ত ছিল সে। এদিকে তার কথা মতো সানভি সত্যি সত্যি বাসর সাজিয়ে বসে থাকবে তার ধারণাতেও ছিল না।
রাত 10টায় নিজের বিশাল গাড়ির বহর নিয়ে নূর মঞ্জিলে প্রবেশ করলো আসমিন। দেহরক্ষীরা বের হয়ে তার গাড়ি ঘিরে দাঁড়াতেই বেরিয়ে এলো আসমিন। প্রচন্ড গরমে তার ক্লান্তিতে শরীর ভেঙে আসতে চাইছে। এসি গাড়িতে থাকা সত্ত্বেও ঘামে সাদা পাঞ্জাবি ভিজে গায়ের সাথে লেগে আছে। বাড়িতে ঢুকতেই ভ্রু কুঁচকে ফেললো আসমিন। চারিদিকে ফুলের গন্ধে মোমো করছে। মাথায় হালকা চাপড়িতে মনে পড়লো সকালের কথা। বিরক্তিতে মুখ থেকে চ উচ্চারণ করে নিজের রুমের দিকে এগিয়ে গেল আসমিন। নূর নিশ্চয়ই এসব নিয়ে কোনো মাথা ঘামায়নি। রুমে ঢুকে আরেক দফা চমকে গেল আসমিন। নূর বউ সেজে দাঁড়িয়ে আছে, তার দিকে তাকিয়ে বাঁকা হাসছে। সারা রুম যেন ফুল দিয়ে ঢেকে ফেলেছে। এত বেলি ফুল কোথা থেকে জোগাড় করলো তাও চিন্তার বিষয়। ফ্রেশ হয়ে আসুন মন্ত্রী সাহেব। নূরের কথায় ঘোর ভাঙলো আসমিনের। কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। এদিকে খাট বরাবর রাখা ইজি চেয়ারে বসে পড়ল নূর, মুখে বাঁকা হাসি বিদ্যমান। 10 মিনিটের মাথায় শাওয়ার নিয়ে বেরিয়ে এলো আসমিন। নূর কিছু একটা নাড়াচাড়া করছে নিজের হাতে। আসমিন ট্রাউজার আর সাদা শার্ট পরেছে, বুকের কাছে কয়েকটা বোতাম খোলা। অসম্ভব সুন্দর লাগছে তাকে। এদিকে নূরকে দেখে বারবার ঢোক গিলছে আসমিন। আজকে সে বাসর করতে চায় না। এমন জ্বালাময়ী রূপের সাথে বাসর করা মোটেও ভালো সিদ্ধান্ত নয়। আসমিন কিছু একটা ভেবে নূরের দিকে এগিয়ে যেতেই নূর নিজের হাতের লাইটারটা বিছানায় ছুঁড়ে মারল। সাথে সাথেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠল ফুলে সজ্জিত খাটটিতে। আসমিন পকেটে হাত গুজে দাঁড়িয়ে একদমে তাকিয়ে রইল সেই আগুনের দিকে। নূর বাঁকা হেসে ব্যঙ্গাত্মক গলায় বলে, আপনার বাসর এই আগুনের মতোই উজ্জ্বল হোক মন্ত্রী সাহেব। আসমিন 2 কদম এগিয়ে সুইচ টিপতেই উপর থেকে পানি পড়তে শুরু করলো। আসমিন আর নূর মুহূর্তেই কাঠ ভেজা হয়ে গেছে। নূর কটকট চোখে তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিন মাথার চুলগুলো উল্টে নূরের কাছে গিয়ে কোমর আঁকড়ে ধরে দাঁড়ালো। ঠোঁটজোড়া নূরের কাঁধে চেপে গুনগুন করে গাইতে লাগলো, আগুনের দেখেছো কি, আগুন হয়ে জ্বলছি আমি। তুমি যাকে আগুন বলো আমি তাকে বলি বালি। অন্ধকার কোনো ঘর থেকে কারো বিভৎস চিৎকার ভেসে আসছে। মস্ত বড় এক গুদাম ঘরের বিলাসবহুল এক রুমে বসে আছে আসমিন। তার পাশেই কোনো রুম থেকে কারোর আর্তনাদ ভেসে আসছে। সোফায় বসে হাঁটুতে 2 হাত ভর দিয়ে পা নাচিয়ে যাচ্ছে আসমিন। সানভি ভয়ার্ত চোখে তাকিয়ে আছে আসমিনের দিকে। লোকটার আর্তনাদ শুনে তার নিজেরই বুক কাঁপছে, অথচ আসমিন গুনগুন করে গান গেয়ে যাচ্ছে। হঠাৎ করেই সোজা হয়ে বসলো আসমিন। পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে কিছু দেখায় ব্যস্ত হয়ে গেল। সানভি বার কয়েক ঢোক গিলে শুকনো গলা ভিজিয়ে নিল। আসমিনের দিকে তাকিয়ে মিনমিনিয়ে বলে, আর কিছুক্ষণ এভাবে চললে লোকটা মরে যাবে স্যার। তাহলে তোমার কপালে দুঃখ আছে শান, মরতে পারবে না ও, মারতে থাকো। অবস্থা খারাপ হলে ডাক্তার দেখাও, সুস্থ করো, আবার মারো। যতক্ষণ মুখ না খুলছে এভাবেই চলতে থাকবে। সানভি হন্তদন্ত পায়ে চলে গেল ডাক্তার ডাকতে। মিনিট 10 পর ডাক্তার নিয়ে একটা অন্ধকার নোংরা রুমে প্রবেশ করলো সানভি। একটা মাঝবয়সী লোককে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে। নাক মুখ দেখে চেনার উপায় নেই। আসমিনের নির্দয় লোকগুলো সারা মুখ থেতলে দিয়েছে, দাঁত পড়ে গেছে কয়েকটা। ডাক্তার নিজেও শিউরে উঠলো। এভাবে কেউ কাউকে মারে, কিন্তু মুখে কিছু বলার সাহস পেল না। এভাবে ঝুলিয়ে রাখলে ট্রিটমেন্ট করবো কিভাবে? নামিয়ে শুয়ে দিন প্লিজ। সানভির কপালে চিকন ঘামের দেখা দিল। কাপা কাপা চোখে রুমে সেট করা সিসিটিভি ক্যামেরার দিকে তাকালো। শুকনো ঢোক গিলে কাপা কাপা গলায় বলল, যা করার এভাবেই করুন, নিচে নামানো যাবে না। ডাক্তার আর কিছু না বলেই নিজের কাজ করতে শুরু করলো। সে জানে যে বলেও কোনো কাজ হবে না। রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল সে। ব্যথানাশক ইঞ্জেকশন দিয়ে বেরিয়ে গেল রুম থেকে। লোকটার কোনো হুঁশ নেই। আসমিন তীক্ষ্ণ চোখে সবকিছু দেখছে। শব্দ রেগে গেলেও আসমিন নিজের চেহারায় তা কখনো প্রকাশ করে না। নিজেকে সবসময় শান্ত রাখে, কিন্তু ইদানিং তার মেজাজ ঠিক রাখা মুশকিল হয়ে যাচ্ছে। নূর তো উঠে পড়ে লেগেছে তাকে ধ্বংস করতে। এই যে এখন ধৈর্য ধরে 2 ঘন্টা যাবত তার রুম তল্লাশি করে চলেছে। ঠিক কি খুঁজছে তা আসমিন জানে। হাজার খুঁজলেও নূর কিছুই পাবে না, আসমিন এটাও জানে। তবু সে এক ধ্যানে নূরকে দেখে যাচ্ছে। কাঙ্ক্ষিত জিনিস না পেয়ে নূর এখন রীতিমতো রাগে ফুঁসছে। আর নূরের রাগের ফেস দেখে মুচকি হাসছে আসমিন। সেই মুহূর্তে আবার সানভির আগমন। জ্ঞান ফিরেছে স্যার, যাও আমি আসছি।
আসমিন নিজের শুভ্র পাঞ্জাবি বদলে একটা ক্যাজুয়াল শার্ট পরে সে অন্ধকার রুমে ঢুকলো। লোকটা তাকে দেখে থরথর করে কাঁপছে। আসমিন ইশারা করতে গার্ডগুলোর মধ্যে কয়েকজন এসে লোকটাকে নামিয়ে দিল। আসমিনের সামনে রাখা একটা চেয়ারে বসিয়ে দিয়ে আবার নিজেদের জায়গায় গিয়ে দাঁড়ালো তারা। আসমিন লোকটার মুখোমুখি বসে শান্ত গলায় বলে, কেমন আছেন ড্রাইভার আঙ্কেল? আসমিনের কেমন আছেন শুনে ড্রাইভার মতিন মিয়া থরথর করে কাঁপতে লাগলো। মুখে কিছু না বলতে পারায় বারবার হাত জোর করে মাপ চাইতে লাগলো। আসমিন ঠোঁট বাঁকিয়ে হাসলো। চেয়ারের পিছনে মাথা এলিয়ে দিয়ে শান্ত গলায় বলল, দীর্ঘ 20 বছর যাবৎ নুন খেয়েছেন, তাদের সাথে বেইমানি করলেন আঙ্কেল? ব্যাপারটা আমার একদমই ভালো লাগেনি। আসমিনের গলায় দুঃখী দুঃখী ভাব। সানভি পকেট থেকে টিস্যু বের করে কপালে ঘাম মুছল। আসমিনের দুঃখী গলা শুনে ভীত চোখে তাকালো আসমিনের দিকে। আসমিন আফসোসের স্বরে বলে, আমার আপনাকে মারতে ইচ্ছে করছে না আঙ্কেল। আর কয় বছরই বা বাঁচবেন বলুন? এখন আর আপনাকে মেরে কি লাভ? আমি বরং আপনার 2 ছেলেকে মেরে ফেলি, কি বলেন? লোকটা ভয়ার্ত চোখে তাকালো আসমিনের দিকে। অস্পষ্ট গলায় গঙিয়ে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু আসমিন সে আপত্তি শুনল না। সে পায়ের উপর পা তুলে পা নাচিয়ে গার্ডকে ইশারা করলো। সাথে সাথে সেখানে 22 বছরের এক যুবককে নিয়ে হাজির হলো গার্ড। ছেলেটার হাত পা বাঁধা, দেখে বোঝা যাচ্ছে তাকে খুব টর্চার করা হয়েছে। মতিন মিয়া ছেলের এমন দুর্দশা দেখে ডুকরে কেঁদে উঠলো। এই ছেলের জন্যই তো রাফসান শিকদারের মতো মানুষের সাথে বেইমানি করেছে। তার পাপ আজ তাকে এখানে এনে দাঁড় করিয়েছে। আসমিন রিভলভার হাতে নিয়ে ঘাড় কাত করে মতিন মিয়ার দিকে তাকালো। মতিন মিয়ার বড় ছেলে মারুফ ঘৃণা নিয়ে তাকিয়ে আছে নিজের বাবার দিকে। ছেলের দিকে চোখ তুলে তাকানোর সাহস নেই তার। আসমিন মতিন মিয়াকে শান্ত গলায় বলল, সে এখন কোথায় আছে আঙ্কেল? মতিন মিয়া স্পষ্ট গলায় বলে, আমি সত্যিই জানি না সে কোথায়। বিশ্বাস করুন বাবা, তবে সে দেশে নেই। কোন দেশে আছে? জানি না, তবে কিছুদিনের মধ্যে সে দেশে ফিরবে। তার সাথে আর কে কে জড়িত? আসমিন ঠান্ডা চোখে তাকিয়ে প্রশ্ন করতে কেঁপে উঠলো মতিন মিয়া। চোরা চোখে এদিক ওদিক তাকিয়ে নিজের নজর লুকালো। আসমিন শক্ত গলায় বলে, এটাই আপনার শেষ সুযোগ আঙ্কেল। মতিন মিয়া মাথা নিচু করে ফেলে। আপনি বিশ্বাস করবেন না। আমি বিশ্বাস করব কি করব না সেটা আমার বিষয়, আপনি বলুন। আপনার আপনার মা কামিনী চৌধুরী আর লানার বাবা। চোখ বন্ধ করে ফেললো আসমিন। বন্দুকের নল দিয়ে কপাল ঘষে চোখ বন্ধ করে পরপর 5টা গুলি শুট করে দিল মতিন মিয়ার বুকে। মারুফ ডুকরে কেঁদে উঠল। ছোটার জন্য ছটফট করতে লাগলো বারবার। শত হোক নিজের বাবা তো, তার এমন করুণ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না সে। আসমিন মারুফের সামনে গিয়ে হাঁটু মুড়ে বসলো। মারুফের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, তোমার বাবা বিশ্বাসঘাতকতা করেছে মারুফ, তার জন্য কেউ তার বাবাকে হারিয়েছে। আমি বিশ্বাসঘাতকদের বাঁচিয়ে রাখি না, তোমার পরিবারকে দূরে পাঠিয়ে দেওয়া হবে। তোমরা এখানে নিরাপদ নও। আমি চাইলে তোমাদের সবাইকে মেরে ফেলতে পারতাম, কারণ তোমার গায়েও বিশ্বাসঘাতকের রক্ত বইছে, কিন্তু আমি তা করবো না। সব মানুষ এক হয় না। যেমন বিশ্বাসঘাতকের সন্তান হয়েও আমি বিশ্বাসঘাতক নই। কখনো আমাকে ভুল প্রমাণ করো না। মারুফ অশ্রুসিক্ত চোখে তাকালো আসমিনের দিকে, ধরা গলায় বলল, আমি আপনাকে প্রমাণ করে দিব আমি বাবার ছেলে হয়েও বাবার মতো বিশ্বাসঘাতক নই। আসমিন মলিন হাসলো। ধীর পায়ে বেরিয়ে এলো রুম থেকে। সানভি আসমিনের পিছু পিছু আসলো। আসমিনের মনের ভিতর যে তুফান চলছে তা সানভি কিছুটা হলেও বুঝতে পারছে, কিন্তু আসমিন ঠিক আগের মতো শান্ত গম্ভীর। এদিকটা সামনে নিও শান, আমি বের হচ্ছি। আমিও আসছি আপনার সাথে স্যার। সানভির দ্রুত জবাব। আসমিন গাড়ির দরজা খুলে গম্ভীর গলায় বলল, দরকার নেই, আমি একাই যেতে পারবো। আসমিনের গাড়ি চলে যেতেই সানভি আরো 4টি গাড়ি আসমিনের পিছনে পাঠিয়ে দিল। এভাবে সিকিউরিটি ছাড়া তাকে কিছুতেই ছাড়া যাবে না। ক্লান্ত পায়ে বাড়িতে ঢুকলো আসমিন। ড্রয়িং রুমে কামিনী চৌধুরী আর আমজাদ চৌধুরী বসে আছে। নিজেদের মধ্যে হয়তো কিছু আলোচনা করছে। আসমিনকে বিধ্বস্ত অবস্থায় দেখে চিন্তিত চোখে তাকালো আমজাদ চৌধুরী। কামিনী চৌধুরীর কপালেও ভাঁজ পড়েছে। আসমিন কারোর দিকে না তাকিয়ে সোজা নূরের রুমে চলে গেল। নূর নিজের ল্যাপটপে অফিসের কাজ করছিল। হুট করে আসমিনকে দেখে ভ্রু কুঁচকে ফেললো। আসমিন নূরের কাছে গিয়ে মুখোমুখি দাঁড়ালো। নূর ল্যাপটপ ছেড়ে আসমিনের সামনে দাঁড়াতে আসমিন মলিন হাসলো। ক্লান্ত গলায় বলল,
আমাকে একটু জড়িয়ে ধরবে নূর? আসমিনের এমন গলা শুনে হালকা কেঁপে উঠল নূর। জহুরি চোখে পর্যবেক্ষণ করলো আসমিনকে। রাগী গম্ভীর লোকটাকে আজ ভঙ্গুর লাগছে। নূর এগিয়ে গিয়ে আসমিনকে হালকা হাতে জড়িয়ে ধরলো। আসমিন তাদের মধ্যেকার ফাঁকাটুকু ঘুচিয়ে নূরকে শক্ত করে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল নিজের সাথে। নূরের দম বন্ধ হয়ে আসছে, তবুও কিচ্ছু বলল না। আসমিনকে শান্ত হতে সময় দিল। আসমিনের বুকের কাঁপুনি স্পষ্ট বুঝতে পারছে সে। কপালে কয়েকটা ভাঁজ পড়লেও খুব একটা পাত্তা দিল না। কয়েক মিনিট এভাবে কাটার পর নূর নিজের মুখ খুলল। খারাপ সময়ে এভাবে জড়িয়ে ধরার জন্য একজন মানুষ খুব দরকার, যে হবে একান্ত ব্যক্তিগত। সেদিক থেকে আপনি আমার চেয়ে লাকি মন্ত্রী সাহেব। আমি আবার খারাপ সময়ে মানুষকে দূরছাই করতে পারি না। নূরকে ছেড়ে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো আসমিন। নূরের সূক্ষ্ম খোঁজা সে বুঝতে পেরেছে। নির্লিপ্ত চোখে নূরের দিকে তাকিয়ে হালকা হাসলো। নূর গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলো পুরোটা। আসমিন বরাবরের মতো শান্ত গলায় বলল, তুমি আমার থেকেও ভাগ্যবান নূর। আমি আগেও বলেছি, এখনো বলছি, কখনো এমন কোনো কাজ করবে না যার জন্য পরে অপরাধ বোধ জাগে। ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীর আর মানুষের মুখ থেকে বের হওয়া কথা ফেরত আসে না কখনো। তোমাকে বলা আমার কথাগুলো কিন্তু আমি ফিরিয়ে নিতে পারিনি। আমার তখনকার অপারগতা ও ওই কথাগুলোকে মলিন করতে পারিনি আমি। একই ভুল তুমি করলে আমার খারাপ লাগবে। কথাগুলো বলে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল আসমিন। নূর শান্ত চোখে তাকিয়ে দেখলো আসমিনের চলে যাওয়া। কিছু তো একটা হয়েছে, কিন্তু কি হয়েছে তা বুঝতে পারছে না নূর। সেদিন রাতে এভাবে নূরের লাগানো আগুন নিভিয়ে দিয়ে নূরকে অনেকটা কাছে টেনে নিয়েছিল আসমিন। দীর্ঘ 6 বছরের বিবাহিত জীবনে এত কাছাকাছি আসা হয়নি তাদের। আসমিন অনেকটা ডুবে গিয়েছিল নূরের মাঝে। ভেজা দুটো শরীর একসাথে লেপ্টে ছিল অনেক সময়। আসমিন অবাধ বিচরণ করেছে নূরের ওপর। দুজনের নিঃশ্বাস পাল্লা দিয়ে ভারী হচ্ছিল। সেদিন রাতে আসমিন নূরের বুক থেকে মুখ তুলে ওষ্ঠদ্বয় দখল করে নিতেই নূর আসমিনকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো। হুট করে আসমিনকে ছেড়ে উঠে দাঁড়িয়ে গেল সে। নূর চোখ বন্ধ করে হাঁপাচ্ছে। ওপর থেকে পানি পড়া বন্ধ হয়নি এখনো। নূরের শরীরে পড়া পানির বিন্দুগুলো এক একটা মুক্তদানার মতো মনে হচ্ছে আসমিনের কাছে। গায়ে লেপ্টে থাকা সাদা শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে দিয়ে নূরকে কোলে তুলে নিল আসমিন। ততক্ষণে ঘর থেকে বেরিয়ে এসেছে নূর। আসমিনের কোল থেকে নামার জন্য মোছামুছি করতে আসমিন বাঁকা হাসলো। নূরের রক্তিম নাকে হালকা কামড় দিয়ে ভরাট গলায় বলে, মোছামুছি করে লাভ নেই বউ, বাসর করতেই তো এসেছো। এখন তোমাকে কিছু না করে ছেড়ে দিলে তুমি আমার সম্পর্কে ভুলভাল ভাবতে পারো। তবে আমি এভাবে বাসর করতে চাই না, বুঝলে? তাই আজ শুধু হতে হতেও হলো না টাইপ বাসর হবে, আগুনে ভেজা বাসর। সুন্দর না? নূর হতভম্ব হয়ে কথা বলতেই ভুলে গেছে। হাজার কিল ঘুষি দিয়েও আসমিনের হাত থেকে মুক্তি পেল না। নিজের নখ রাক্ষসীদের মতো না রাখার জন্য নিজেকেই ভৎসনা করতে লাগলো সে। তাহলে অন্তত খামচে খামচে এই অসভ্য লোকের চেহারার নকশা বদলে ফেলা যেত। সেদিন এক অন্য আসমিনকে আবিষ্কার করেছিল নূর, যাকে ভাবলে মনে শুধু একটা কথাই আসে, আর তা হলো অসভ্য, অসভ্য আর অসভ্য। পরের দিন থেকেই দুজন ঠান্ডা জ্বর লাগিয়ে কেলেঙ্কারি বাঁধিয়ে ফেললো। আসমিনকে দেখে সানভীর মনে হলো তার সামনে একটা পাকা টমেটো ঝুলে আছে। বাসর করতে গিয়ে এভাবে জ্বর বাঁধানোর কি হলো আজব। এমন হলে তো সে মোটেও বাসর টাসর করবে না। আসমিন জ্বর নিয়ে পরপর কয়েকটা মিটিং করে ফেললো। এদিকে নূর শুধু বিছানায় শুয়ে শুয়ে আসমিনকে বকেই গেল। কয়েক হাজার অভিশাপ দিয়েও ক্ষান্ত হলো না। আসমিনের কাবার্ডের সমস্ত সাদা শার্টগুলো জ্বালিয়ে দিল। এই সাদা শার্ট পরা দেখেই সে পিছলে গিয়েছে। 2 দিন রুমের মধ্যে ঘাপটি মেরে বসে রইল সে। এই অবস্থায় বাইরে গিয়ে লোক হাসানোর মানেই হয় না, অথচ আসমিন নির্দ্বিধায় নিজের কাজ করে গেল। এক বেলায় জ্বর ছেড়ে গেলেও ঠান্ডা তাকে কুপকাত করে ফেললো। আসমিন কয়েকবার বিড়বিড় করে বলেও ফেললো, বউয়ের অভিশাপ ভাই, বউয়ের অভিশাপ লেগেছে। তারপর থেকে টানা 7 দিন দুজনের দেখা সাক্ষাৎ বন্ধ। নূর আসমিনকে এড়িয়ে চলেছে এ কয়দিন। আসমিনও সেদিকে পাত্তা দেয়নি। আজ হুট করেই আসমিন এভাবে সামনে চলে এসে বিভ্রান্ত করে দিয়ে চলে গেল নূরকে। দীর্ঘশ্বাস ফেলে বারান্দায় গিয়ে দাঁড়ালো নূর। আকাশের মস্ত বড় চাঁদের দিকে তাকিয়ে ভাবতে লাগলো নিজের অগোছালো জীবন নিয়ে। সবকিছু স্বাভাবিক থাকতে পারত, অন্য সব মেয়েদের মতো সেও একটা সাজানো গোছানো সংসার করতে পারত। কয়েকজন মানুষের লোভ তাদের জীবনটা এলোমেলো করে দিয়েছে।
ফোনের শব্দে ভাবনা থেকে বেরিয়ে এলো নূর। হ্যাঁ বলো আমি। ম্যাম, মতি মিয়ার খোঁজ পাওয়া গেছে। আজ সকালে আসমিন স্যারের লোকেরা তাকে তুলে নিয়ে গিয়েছিল। কিছুক্ষণ আগে থেকেই তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। তার পরিবারও কয়েক ঘন্টার মধ্যে উধাও। তাদের খোঁজা বন্ধ করো অমি। আপাতত তোমার স্যারের ওপর নজর রাখো, সে যেন বুঝতে না পারে। ওকে ম্যাম। অমির ফোন রাখতে নূর চাঁদ দেখায় মনোযোগ দিল। এই খেলার শেষ ধাপে আপনি আমাকে নিয়ে যাবেন মন্ত্রী সাহেব। আজ থেকে আমার কাজগুলো আপনার।